তিনজন আমেরিকান সোলজার যারা কিনা সারা জীবন দেশের হয়ে লড়াই করে এসছে এবং একইভাবে তারা কখনোই কোনো রকম নিয়ম লঙ্ঘন করেনি। কিন্তু একদিন তারা একটি গোপন ম্যাপ খুঁজে পায়, আর এই ম্যাপটা হয় একটি গোপন বাংকারে, যেখানে লুকিয়ে রাখা হয়েছে প্রচুর ধনসম্পদ, যার ফলে তারা প্রথমবার তাদের নিয়ম লঙ্ঘন করে ফেলে এবং সেই ধনসম্পদ চুরি করার জন্য সেই বাংকারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। কিন্তু তারপর তাদের সাথে কি ঘটে সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি থ্রি কিংস। সালটা হলো 1991, আর এটা সেই সময় যখন গালফ ওয়ার সবে মাত্র শেষ হয়েছিল। আর এই যুদ্ধটা হয়েছিল ইরাক এবং আমেরিকার মধ্যে, এবং অবশেষে আমেরিকা এই যুদ্ধটা জিতে গিয়েছিল। এখন মুভির শুরুতেই এই যুদ্ধ জিতে যাবার কারণে আমেরিকান সৈন্যরা তাদের খুশি সামলে রাখতে পারে না। তারা ইচ্ছে মতো নাচ গান পার্টি সবকিছুই শুরু করে দেয়। আর এইসবের কারণ শুধুমাত্র যুদ্ধ জিতে যাওয়াই নয়, বরং এখানে বেশ কিছু সোলজার এমন রয়েছে যারা কিছুদিনের মধ্যেই রিটায়ার করে যাবে এবং এদের মধ্যে আর কখনোই দেখা হবে না। তাই তারা এই আনন্দ শুরু করে দিয়েছে। আর এমনই একটি সোলজার রয়েছে যার নাম মেজর ওরচি। একইভাবে এখানে আরো দুজন সোলজার থাকে যারা কিনা একে অপরের ভালো বন্ধু হয়, যাদের একজনের নাম বার্লো এবং অন্যজনের নাম কনর্যাড। এখন এদের এই পার্টি খুবই সুন্দরভাবে চলতে থাকে, কিন্তু তখনই এদের চিফ আর্মি অফিসার যার নাম এলগিন, সে এখানে চলে আসে এবং এদেরকে ধমকি দেয় তারা যেন হইচই কম করে, কারণ এখনো তাদের কাজ শেষ হয়নি। সে বলে এখনো আমাদেরকে ইরাকি প্রিজনারদের জেলে বন্দি করতে হবে, আর এটা কাল সকালের মধ্যেই করতে হবে। পরের দিন সকালে এই সোলজাররা তাদের চিফ অফিসারের কথা মতো কাজ করতে শুরু করে দেয়। অফিসার বার্লো এই ইরাকি কয়েদিদেরকে একটি ছবির সাহায্যে বোঝায় তারা যদি স্যারেন্ডার করে দেয় এবং শান্তভাবে তাদের নিয়মগুলো মেনে চলে তবে তাদেরকে সুন্দর খাবার দেওয়া হবে। কিন্তু তারা যদি অশান্ত হয়ে যায় বা কোনো ঝামেলা করে তবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। কিন্তু অফিসার কনর্যাড বার্লোর মতো কাজ করে না, বরং তার রাগ একটু বেশি থাকে। সে কথায় কথায় এই কয়েদিদের মাথায় বন্দুক তুলে ধরে, যেটা দেখে বার্লো তাকে কিছুটা শান্ত হতে বলে। এখন এইসবের মধ্যে বার্লো একজন কয়েদিকে লক্ষ্য করে, সে কিছু একটা লুকাচ্ছে। সে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে এটা একটা কাগজের টুকরো যার মধ্যে একটি ম্যাপ রয়েছে। তারা দুজন ম্যাপটাকে ভালোভাবে পড়ে এবং বুঝতে পারে এই ম্যাপে একটি নকশা রয়েছে যেটা কিনা একটি বাংকারকে নির্দেশ করে। তারা অনুমান করে হয়তো সেখানে কোনো সোনাদানা বা ধন সম্পত্তি রয়েছে, তাই তারা ম্যাপটাকে যত্ন সহকারে তাদের কাছে রেখে দেয়। অন্যদিকে চিফ অফিসার এলগি মেজর ওরচির সাথে ঝামেলা শুরু করে দেয়, কারণ মেজর ওরচি মিডিয়ার সাথে কোনো রকম ইনফরমেশন শেয়ার করছে না। কিন্তু এখন যুদ্ধ শেষ হয়ে গেছে এবং তাদের নিয়ম মতো এই সব রকম ইনফরমেশন মিডিয়ার সাথে শেয়ার করতে হবে। তাই সে তাকে ওয়ার্নিং দেয় সে যেন মিডিয়ার সাথে সব রকম ইনফরমেশন শেয়ার করে। মেজর ওরচি কথা মতো কাজ করতে শুরু করে দেয়, কিন্তু সে আগের থেকেই তার এই সোলজারদেরকে মিথ্যে কথা বলার জন্য রাজি করিয়ে ফেলে, যার ফলে সে যখন রিপোর্টারকে সেই সোলজারদের কাছে নিয়ে যায় তারা সত্যিটা বলে না, বরং মেজর ওরচির কথা মতো সুন্দর করে মিথ্যে বলে। অন্যদিকে কনর্যাড এবং বার্লো সেই ম্যাপটা তাদের চিফ অফিসার এলগিকে দেখায় এবং তারা তিনজন মিলে ভাবতে শুরু করে এটা আসলে কিসের ম্যাপ এবং সেখানে আসলে কি থাকতে পারে। আর ঠিক তখনই রুমে মেজর ওরচি প্রবেশ করে। সে তাদেরকে বলে তোমাদের হাতে যেই নকশাটা রয়েছে সেটা অলরেডি আমি দেখে নিয়েছি, আর এটা কোনো সাধারণ নকশা নয়, বরং একটি ধন সম্পদের নকশা। আর এই ধন সম্পদ সাদ্দাম হোসেনের ধন সম্পদ। হয়তো সেখানে গেলে আমরা অনেক সোনাদানা খুঁজে পাবো, তাই এই জিনিসটা প্রত্যেকের কাছ থেকে লুকিয়ে রাখা সম্ভব নয়। তাই আমাদের উচিত এই ধন সম্পদ চুরি করে নেওয়া এবং রিটায়ার করার পরও আমাদের জীবনটাকে সুন্দর করে তোলা, কারণ এতদিন ধরে আমরা সরকারের হয়ে অনেক কাজ করেছি এবং দেশের হয়েও অনেক কাজ করেছি, কিন্তু সেভাবে কোনো রকম উপহার বা সম্মান পাইনি। তাই তোমরা যদি চাও আমরা চারজন একসাথে মিলে এই ধন সম্পদ চুরি করব এবং এই ব্যাপারে আমরা কাউকেই কিছু বলবো না। এখন এই কথা এই তিনজন মন দিয়ে শোনে এবং অবশেষে তারা রাজি হয়ে যায় এবং প্ল্যান করে ফেলে কাল সকালে তারা এই ম্যাপের ঠিকানার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং এই খবরটা তারা কাউকেই জানাবে না। কিন্তু এই প্রত্যেকটা সোলজার ভালোভাবে জানে এখানে বেশ কিছু রিপোর্টার রয়েছে যাদের কাছ থেকে তারা কোনো কিছুই লুকাতে পারবে না। তাই তারা একটি নকল ম্যাপ তৈরি করে এবং প্ল্যান করে যাবার আগেই ম্যাপটি সেই রিপোর্টারের হাতে ধরিয়ে দিয়ে চলে যাবে এবং জানিয়ে দেবে তারা এই ম্যাপের ঠিকানায় একটি স্পেশাল মিশনে বেরিয়েছে। কিন্তু বাস্তবে সেটা সম্পূর্ণ মিথ্যে হবে, কারণ ম্যাপটা সম্পূর্ণ ফেক থাকবে। পরের দিন সকালে এরা চারজন একটি গাড়ি করে যাত্রা শুরু করে দেয়। গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকে মেজর ওরচি এবং তার পিছনে বার্লো, কনর্যাড এবং চিফ অফিসার এলগি।
বসে থাকে। আর এভাবেই বেশ কিছুক্ষণ গাড়ির যাত্রা করার পর তারা সেই কাবালা নামের গ্রামে পৌঁছে যায়, যেখানে তাদের এই বাংকারটা রয়েছে। এখানে এসে তারা লক্ষ্য করে এখানে বসবাসকারী মানুষরা, যারা কিনা ইরাকের নাগরিক, তারা তাদেরকে দেখে খুব বেশি ভয় পেয়ে গেছে এবং একইভাবে ইরাকের সোলজাররা স্যারেন্ডার করতে শুরু করে দিয়েছে। এই মানুষগুলো মনে করতে শুরু করে দেয় যে আমেরিকান সোলজাররা তাদেরকে রক্ষা করতে এখানে এসছে। এখন এই 4 জন এই সুযোগে তাদেরকে মিথ্যে কথা বলতে শুরু করে দেয় এবং তারা জানায় তারা সত্যি সত্যি এখানে তাদেরকে রক্ষা করতে এসছে। আর এই সুযোগে এই 4 জন সেই বাংকারে প্রবেশ করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা বাংকারে কিছুই খুঁজে পায় না। এখন এই সোলজাররা এই ইরাকের সোলজারদের মাথায় বন্দুক ধরে এবং তাদেরকে সাদ্দাম হোসেনের সেই ধন সম্পত্তির সম্বন্ধে জিজ্ঞাসা করে। প্রথম দিকে এরা কিছুই বলতে চায় না, কিন্তু যখনই সোলজাররা একটি গুলি ফায়ার করে তখনই তারা জানিয়ে দেয় তাদের এই ধন সম্পত্তি অন্য একটি বাংকারে রয়েছে, আর সেটা অন্য একটি গ্রামে অবস্থিত। এখন এই 4 জন পুনরায় এখান থেকে চলে যাওয়ার প্ল্যান করে, কিন্তু ততক্ষণে এই ইরাকি সৈন্যরা এদের আসল উদ্দেশ্য জানতে পেরে যায়। তাই তারা সঙ্গে সঙ্গে এদের উপর ফায়ার করতে শুরু করে দেয়। এমনকি উপায় না পেয়ে তারা একটি বড় দুধের ট্যাঙ্কে গুলি করে ফুটো করে দেয়, যাতে এই দুধ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এই সৈন্যদেরকে তারা আটকাতে পারে। কিন্তু এতে তাদের কোনো রকম লাভ হয় না, বরং ক্ষতি হয়ে যায়। কারণ এই ইরাকের নাগরিকরা দীর্ঘ সময় ধরে এখানে না খেয়ে রয়েছে, তাই দুধের ট্যাঙ্কটি তাদের বেঁচে থাকার শেষ আশা ছিল, কিন্তু সেটাও নষ্ট হয়ে যায়। আর এই দৃশ্য দেখে মেজর ওরচি এবং বাকি সোলজারদের বেশ মায়া লাগে, তাই তারা নিজেদের খাবারগুলো এই মানুষদের কাছে বিলিয়ে দেয় এবং এখান থেকে পুনরায় চলে যায়। কিন্তু অফিসার বার্লো এবং কনরাড একটা জিনিস বুঝতে পারে না, ইরাকের নাগরিকরা কেন তাদের কাছে হেল্প চাইছিল। তাই সে এই ব্যাপারে মেজর ওরচিকে প্রশ্ন করে। এখানে তাদেরকে সে বুঝিয়ে দেয় এই সব কিছুই ইউএস প্রেসিডেন্ট জর্জ বুশের কারণে হচ্ছে, কারণ সে প্রথমেই এই ইরাকের নাগরিকদের সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আন্দোলন করতে বলেছিল এবং সেই কথা মতো তারা আন্দোলন শুরু করে দেয়। আর এই কারণেই তারা যখন আমাদেরকে দেখতে পায় তারা এটা ভেবে নেয় হয়তো আমরা তাদেরকে হেল্প করব। সে আরও বলে এই কারণেই ইরাকের সোলজাররা ইরাকের সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, যাতে তারা আন্দোলন থামিয়ে দেয়। এবং একইভাবে তারা সেই দুধের ট্যাঙ্কটিও ব্লাস্ট করেছিল, যাতে তারা সাধারণ মানুষদেরকে আটকাতে পারে এবং তারা খাবার না পেয়ে এই আন্দোলন বন্ধ করে দেয়। এখন এই কথা শুনে অফিসার বার্লো এবং কনরাড সবকিছু ভালোভাবে বুঝে যায়। মেজর ওরচি তাদেরকে জানায় সে সেই গ্রামে একটি কুয়োর মতো দেখেছিল এবং অদ্ভুত ব্যাপার, সেই কুয়োর চারপাশে ইরাকের সোলজাররা পাহারা দিচ্ছিল। তাই তার মতে নিশ্চয়ই সেই কুয়োর নিচে কোনো দামি জিনিস রয়েছে, হয়তো তাদের সেই ধন সম্পত্তিগুলো রয়েছে। তাই তারা ডিসাইড করে নেয় তারা আরও একবার সেই গ্রামে ভিজিট করবে। কিন্তু এই প্ল্যানে অফিসার বার্লো মোটেও রাজি হয় না, কারণ তার মতে সেখানকার মানুষজন অলরেডি তাদের ওপর রেগে রয়েছে। তাই আরও একবার সেখানে প্রবেশ করলে হয়তো তাদের সাথে বড়সড় ফাইট শুরু হয়ে যাবে। কিন্তু মেজর ওরচি তাকে চিন্তা করতে মানা করে এবং বোঝায় তারা অলরেডি এই যুদ্ধ জিতে গেছে, তাই সেখানকার মানুষজন তাদের সাথে লড়াই করার সাহস পাবে না। অন্যদিকে রিপোর্টার অ্যাড্রিনা মেজর ওরচির দেওয়া ভুল ম্যাপের ঠিকানায় পৌঁছে যায় এবং যখন সে দেখতে পায় সেখানে কোনো মানুষজন নেই, তখন সে খুব বেশি রেগে যায় এবং একইভাবে কিছু করতে না পেরে সে কাঁদতে শুরু করে দেয়। এখন এই রিপোর্টার মহিলার সাথে একজন আর্মি অফিসার থাকে, যে কিনা এই মহিলাটিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে এমন আচরণ শুরু করে দেয় যার ফলে এই আর্মি অফিসারকে বাধ্য হয়ে তাকে সঠিক লোকেশন বলে দিতে হয়। অন্যদিকে সেই 4 জন সোলজার পুনরায় কাবালা গ্রামে প্রবেশ করে। তারা সবার প্রথমে সেই কুয়োর কাছে যায় এবং সেখানকার সোলজারদেরকে বন্দি করে ফেলে। তারা লক্ষ্য করে এই কুয়োর মধ্যে একটি সিঁড়ি চলে গেছে। তারা সেই সিঁড়ি বরাবর নিচে নেমে যায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় ইরাকি সোলজাররা এখানে একাধিক ইলেকট্রনিক জিনিস ব্যবহার করছে, যেমন টিভি, মোবাইল এবং কম্পিউটার, এই সব কিছুই এখানে রয়েছে। এখন মেজর ওরচি আগের মতোই ইরাকি সোলজারদেরকে সেই বাংকারের সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু তারা কিছু বলে না, যার ফলে এরা পুরো ঘরটা ভালোভাবে তল্লাশি চালায় এবং একটা সময় তারা এমন একটি গোপন জায়গা খুঁজে পায় যেখানে তারা লক্ষ্য করে একজন কয়েদিকে তারা বন্দি করে রেখেছে এবং তাকে টর্চার করছে। মেজর ওরচি এবং তার সহযোগীরা মিলে এই কয়েদিকে মুক্ত করে দেয়। এরপর তারা আরও একবার ইরাকি সোলজারদের ওপর টর্চার করে। আসলে মেজর ওরচি ভালোভাবে জানে এই প্রত্যেকটা ইলেকট্রনিক্স তারা কুয়েত থেকে চুরি করে নিয়ে এসছে, তাই সে এই ব্যাপারে তাদেরকে ধমকি দেয় এবং জানায় তারা যদি এই ধন সম্পদের ঠিকানা না দেয় তবে তারা এই চুরি করা জিনিসগুলো নিয়ে নেবে। এখন এইসবের মধ্যে মেজর ওরচি আরও একটি দরজা খুঁজে পায়। সে সঙ্গে সঙ্গে দরজাটা খোলে এবং দেখতে পায় সেখানে প্রচুর ধন সম্পদ রয়েছে, যেমন দামি দামি ঘড়ি, সোনার মোটা মোটা প্লেট। আর এইসব দেখে এই সোলজারগুলো একদম অবাক হয়ে যায়
কিন্তু তারা এটা বুঝতে পারে এই সোনা এবং এই সব কিছু নেবার জন্য একটি ট্র্যাক দরকার। তাই অফিসার বার্লো সবার প্রথমে ট্র্যাক খোঁজার জন্য বাইরে চলে আসে, যেখানে অলরেডি অফিসার কনরাড দাঁড়িয়ে থাকে। অফিসার কনরাড বার্লোকে জানায় এই ইরাকি সোলজাররা তাদের সাথে ব্ল্যাকমেল শুরু করে দিয়েছে, কারণ তারা ইরাকের সাধারণ মানুষের ওপর টর্চার করছে যাতে আমরা এখান থেকে চলে যাই। কিন্তু বার্লো এই কথায় বেশি গুরুত্ব দেয় না, কারণ তার লক্ষ্য একটাই, আর সেটা হলো সোনাদানাগুলো এখান থেকে নিয়ে যাওয়া। তাই সে সবার প্রথমে একটি ট্রাক জোগাড় করে এবং তারপর সব ধন সম্পত্তিগুলো এই ট্রাকের মধ্যে ভর্তি করে ফেলে। কিন্তু এইসব দেখে ইরাকি সোলজার মোটেও চুপ থাকে না। তারা একটি মেয়েকে বন্দি করে তাদের সামনে নিয়ে আসে এবং মেজর ওর্চির সামনেই তাকে মার্ডার করে ফেলে। এখন এই দৃশ্য দেখে মেজর ওর্চি খুব বেশি রেগে যায়। তাই সে আর চুপ থাকে না, বরং গাড়ি থেকে নেমে সেই সোলজারটাকে মার্ডার করে ফেলে, যে কিনা সেই মেয়েটিকে মার্ডার করেছে। এখন যেহেতু এই যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল এবং নিয়ম মতো ইউএস সোলজাররা ইরাকি সোলজারদের ওপর অ্যাটাক করতে পারবে না, কিন্তু সেই নিয়ম মেজর ওর্চি ভঙ্গ করে ফেলেছে। তাই এদের মধ্যে পুনরায় ফাইটিং শুরু হয়ে যায়। এখন এই ফাইটিং এর মধ্যে একটি গুলি বার্লোর বুকে এসে লাগে, কিন্তু ভাগ্য ভালো থাকে সে আগের থেকেই একটি বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকে, যার ফলে সে এবারের মতো বেঁচে যায়। এখন এরা সেই বন্দী থাকা ইরাকের সাধারণ মানুষগুলোকে তাদের গাড়িতে উঠিয়ে নেয় এবং তাদের লক্ষ্য একটাই, এই মানুষগুলোকে স্বাধীন করে দেওয়া। কিন্তু তারা খুব বেশি দূর যেতে পারে না, তার আগেই এখানে ইরাকের সোলজারদের মেজর চলে আসে এবং যখন সে দেখে ইউএস আর্মিরা তাদের নিয়ম লঙ্ঘন করেছে এবং একইভাবে তাদের সৈন্যদের ওপর গুলি চালিয়েছে, তখন সে খুব রেগে যায় এবং সঙ্গে সঙ্গে মেজর ওর্চির গাড়ি লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়তে শুরু করে। এখন এই টিয়ার গ্যাসের কারণে মেজর ওর্চির গাড়িতে থাকা প্রত্যেকটা মানুষই অসুস্থ হয়ে যায় এবং একইভাবে তারা লক্ষ্য করে তারা গাড়ি যেখান থেকে চালাচ্ছে সেই রাস্তার মধ্যে ল্যান্ডমাইন রয়েছে। তাই বাধ্য হয়ে গাড়ির প্রত্যেকটা মেম্বারই সেখানে লাফ দেয় এবং গাড়িটা সেখানে ব্লাস্ট হয়ে যায়। একইভাবে যেই গাড়িটাতে তারা সোনাদানা ভরেছিল সেই গাড়িটা সেখানে উল্টে যায় এবং ভিতরে থাকা সব ধন সম্পদের ব্যাগগুলো বাইরে বেরিয়ে পড়ে। এখন এইসবের মধ্যে দুটো বাচ্চা ভয়ে সেই দিকে দৌড়াতে শুরু করে যেদিকে ল্যান্ডমাইন বসানো রয়েছে। এখন এই দৃশ্য দেখে বার্লো তাদের পিছনে দৌড়াতে শুরু করে, কারণ সে জানে ল্যান্ডমাইনে পা পড়লে সঙ্গে সঙ্গে তারা উড়ে যাবে। তাই সে কোনো রকমে তাদের দুজনকে ঠেকায়, কিন্তু এমনটা করতে গিয়ে সে তার দলের থেকে অনেকটা দূরে চলে যায় এবং এই সুযোগে ইরাকি সোলজাররা বার্লোকে বন্দি করে ফেলে। এখন এই খবর যখন মেজর ওর্চি জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ ইরাকি সোলজাররা বার্লোকে তাদের ক্যাম্পে বন্দি করে ফেলে। এদিকে মেজর ওর্চি ইরাকের সাধারণ নাগরিকদেরকে নিয়ে কাছাকাছি একটি বাংকারের নিচে লুকিয়ে পড়ে এবং একইভাবে কনরাড যখন জানতে পারে তার বেস্ট ফ্রেন্ড বার্লো এখানে নেই, তখন সে চারিদিকটা ভালোভাবে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু চিফ অফিসার এলগি তাকে এমনটা করতে বাধা দেয়, কারণ চারিদিকে ল্যান্ডমাইন পোতা রয়েছে এবং এমনটা করলে সে মরে যাবে। কিন্তু কনরাড তার কথা শোনে না, যার ফলে এদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। অন্যদিকে বার্লো ইরাকের সোলজারদেরকে বোকা বানিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু যেহেতু সে একা থাকে এবং তার চারপাশে প্রচুর সোলজার থাকে তাই সে এখান থেকে পালাতে পারে না এবং সোলজাররা বার্লোকে একটি বাংকারের মধ্যে বন্দি করে ফেলে এবং তাকে নতুন ড্রেস পরতে দেয়, যাতে দেখে মনে না হয় সে একজন আমেরিকান সোলজার, কারণ নিয়ম অনুযায়ী তারাও আমেরিকান সোলজারদের ওপর আঘাত করতে পারবে না। এখন বার্লো সবার প্রথমে সেই বাংকারে একটি পুরনো সেল ফোন খুঁজে পায়। সে সেই ফোনের সাহায্যে সবার প্রথমে একটি ইমার্জেন্সি লাইনে কল করে, কিন্তু প্রথমে তারা বিশ্বাস করে না, তাই তারা ফোনটা কেটে দেয়। তাই বার্লো বাধ্য হয়ে তার স্ত্রীকে ফোন করে এবং এই পুরো ঘটনা তার স্ত্রীকে জানিয়ে দেয়। আসলে কিছুদিন আগেই বার্লো স্ত্রী একটি ছোট্ট সন্তানের জন্ম দিয়েছে, তাই সে এই আশায় ছিল হয়তো বার্লো খুব শীঘ্রই তার কাজ থেকে ছুটি নিয়ে এখানে চলে আসবে। কিন্তু এখন বার্লোর মুখে এই কথা শুনে সে বেশ টেনশনে পড়ে যায়। অন্যদিকে রিপোর্টার অ্যাড্রিনা একজন আমেরিকান সোলজারের সাথে কাবালা গ্রামে পৌঁছায় এবং সেখানে রিপোর্টিং করা শুরু করে দেয়। এখন যেহেতু ইরাকের সোলজাররা অলরেডি এই আমেরিকানদের ওপর রেগে রয়েছে, তাই তারা অ্যাড্রিনাকে বন্দুকের ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেয় এবং একইভাবে তার সাথে থাকা সোলজারের সব জামা কাপড় খুলে ফেলে এবং উলঙ্গ অবস্থায় তাকে ফিরিয়ে দেয়। অন্যদিকে এই খবর যখন আমেরিকান ক্যাম্পে পৌঁছায় তারা এটা বুঝতে পারে না এই সব কিছু আসলে কি ঘটছে, কারণ এই ব্যাপারে তারা কিছুই জানে না। তখন একজন সোলজার তাদেরকে সব সত্যি জানিয়ে দেয় যে কিভাবে চারজন আমেরিকান সোলজার একটি ম্যাপের দেওয়া নির্দেশ মতো একটি বাংকারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এখন এই কথা শুনে আমেরিকান সার্জেন্ট ভালোভাবে বুঝতে পারে তারা চারজন নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, তাই সে আমেরিকান সোলজারদেরকে অর্ডার দেয় তারা যেন এখনই তাদেরকে রক্ষা করার জন্য সেই ঠিকানায় চলে যায়।
অন্যদিকে সেই বাংকারে যেখানে মেজর ওরচি এবং তার সহযোগীরা লুকিয়ে রয়েছে, সেখানে থাকা ইরাকের সাধারণ মানুষেরা এই সোলজারদের খুবই যত্ন সহকারে ট্রিটমেন্ট করে। এমনকি তারা জানায় এই লড়াই করার জন্য তারা সব সময় তাদের সাথে থাকবে। এখন এদের মধ্যে একজন সাধারণ নাগরিক থাকে যার নাম আমির। আমির মেজর ওরচির সাথে একটা ডিল করে। সে জানায় তাদের অফিসার বার্লো এখান থেকে 17 মাইল দূরে অবস্থিত একটি বাংকারে বন্দী রয়েছে এবং সে তাদেরকে সেই বাংকারের কাছে নিয়ে যাবে এবং একইভাবে সাদ্দাম হোসেনের বাকি ধন সম্পদগুলো তাদেরকে দিয়ে দেবে। কিন্তু তার বদলে ইরাকের সাধারণ মানুষদেরকে ইরানের বর্ডারের কাছে পৌঁছে দিতে হবে। এখন এই ডিল শুনে মেজর ওরচি অনেক ভাবনা চিন্তা করে এবং বুঝতে পারে যেহেতু যুদ্ধ শেষ হয়ে গেছে, তাই আইনতভাবে তারা তাদের সোলজারদেরকে নিয়ে সেই বাংকারে হামলা করতে পারবে না। তাই বার্লোকে রক্ষা করতে হলে আমির নামের এই মানুষটির সাহায্য নিতেই হবে। তাই সে এই ডিলে রাজি হয়ে যায়। এখন আমির তার লুকিয়ে রাখা বন্দুকগুলো মেজর ওরচিকে দিয়ে দেয়। মেজর ওরচি লক্ষ্য করে এই বাংকারের মধ্যে আমির অনেক বন্দুক এবং বোম লুকিয়ে রেখেছে, যেটা দেখে সে বেশ খুশি হয়ে যায়। অন্যদিকে ইরাকি সোলজাররা বার্লোকে টর্চার করতে শুরু করে দেয়। তারা সবার প্রথমে বার্লোর মুখে ইলেকট্রিসিটি শক দেয়। এখন এই ইরাকি সোলজাররা যখন জানতে পারে বার্লো নতুন বাবা হয়েছে, তখন এদের মধ্যে একজন সোলজার যার নাম সেইড, সে বার্লোকে তার গল্প বলতে শুরু করে দেয়। সেইড তাকে বলে, আমিও তোমার মতোই একজন নতুন বাবা হয়েছি, কিন্তু আমি আমার সন্তানকে রক্ষা করতে পারিনি কারণ আমেরিকান সোলজাররা তাদের বোম দিয়ে আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে। তাহলে একবার ভাবো, আমি যদি তোমার সাথেও এমনটাই করি তাহলে কেমন হবে। এখন এই জিনিসটা বার্লো ভালোভাবে অনুভব করতে পারে এবং বুঝতে পারে এটা নিজের মৃত্যুর চাইতেও অনেক বেশি কষ্ট দেয়। কিন্তু সেইড এখানেই থামে না, বরং সে বার্লোকে টর্চার করার জন্য তার মুখে জ্বালানি তেল ঢেলে দেয় এবং জোরপূর্বক তাকে সেটা খাওয়ানোর চেষ্টা করে। অন্যদিকে মেজর ওরচি এবং তার সহযোগী সোলজার এবং একই সাথে সেই ইরাকের সাধারণ নাগরিকরা পুনরায় সাদ্দাম হোসেনের বাংকারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এবং এই যাত্রাপথ মোট 17 মাইল লম্বা। তাই তারা ধীরে ধীরে নিজেদের শরীরটাকে সুস্থ রেখে এগোতে শুরু করে। বেশ কিছু সময় পর তারা সেই গ্রামে পৌঁছে যায় এবং সেখানকার লিডার সবার প্রথমে মেজর ওরচির সাথে কথা বলে এবং তাকে সেই সব গাড়িগুলো দেখায় যেগুলো সাদ্দাম হোসেন বেআইনিভাবে এখানে লুকিয়ে রেখেছে। মেজর ওরচি চায় এই লড়াই করার জন্য এই গাড়িগুলো তার সাথে নিতে, কিন্তু এখানকার লিডার এতে রাজি হয় না, বরং সে তাকে এর বদলে সেই সোনার প্লেটগুলো দিতে বলে। মেজর ওরচি ভালোভাবে বুঝতে পারে এই গাড়িগুলো থাকলে তাদের লড়াই করতে অনেক সুবিধা হবে, তাই সে বাধ্য হয়ে বেশ কিছু সোনার প্লেটের বদলে এই গাড়িগুলো কিনে নেয়। অন্যদিকে আমেরিকান সোলজারদের ক্যাম্পে আমেরিকান সার্জেন্ট খুব বেশি চিন্তায় পড়ে যায়, কারণ তারা অনেক রকম তদন্ত করেছে কিন্তু সেই 4 জনের লোকেশন তারা খুঁজে পায়নি। আর ঠিক তখনই বার্লো স্ত্রী এই আমেরিকান সোলজারদেরকে জানিয়ে দেয় বর্তমানে বার্লো কোথায় রয়েছে, কারণ সে তাকে ফোন করেছিল। এদিকে মেজর ওরচি এবং এই গ্রামবাসী মিলে একটি প্ল্যান বানায়, আর সেটা হলো সাদ্দাম হোসেনের বাংকারে যেই সোলজাররা পাহারা দিচ্ছে তারা একমাত্র একজনকেই ভয় পায় এবং একজনের কথাই মেনে চলে, আর সেটা হলো সাদ্দাম হোসেন। তাই তারা সেই গাড়িগুলোকে এমনভাবে সাজায় যেন দেখে মনে হয় এই গাড়ির মধ্যেও স্বয়ং সাদ্দাম হোসেন রয়েছে এবং এরপর তারা সেই বাংকারের কাছে চলে যায় এবং একইভাবে একজন সাধারণ নাগরিককে তারা ইরাকের সোলজারের ড্রেস পরিয়ে দেয় এবং তাকে দিয়ে খবর পাঠায় যে এখানে সত্যি সত্যি সাদ্দাম হোসেন চলে এসেছে এবং সে ইরাকের সোলজারদেরকে মার্ডার করতে চায়। এখন এই কথা প্রথম দিকে এই গার্ডরা বিশ্বাস করে না, কিন্তু যখন তারা এরকম লাক্সারি কারগুলো দেখতে পায় তারা সত্যি সত্যি বিশ্বাস করে নেয় এবং এখান থেকে পালিয়ে যায়। কিন্তু বেশ কিছু গার্ড তখনও সেখানে পাহারা দিতে থাকে, কারণ তাদের বিশ্বাস হয় না, তাই তারা এদের দিকে ফায়ার করতে শুরু করে দেয়। এখন কনরাড বাইরে দাঁড়িয়ে এই সোলজারদের সাথে লড়াই করে যায় এবং অন্যদিকে মেজর ওরচি বার্লোকে রক্ষা করার জন্য বাংকারের ভিতরে চলে যায়। একইভাবে চিফ অফিসার এলগিন এবং আমির সেই বাংকারে থাকা সাধারণ মানুষদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। এখন মেজর ওরচি সবার প্রথমে বার্লোকে রক্ষা করে এবং তার চারপাশে থাকা প্রত্যেকটা ইরাকি সোলজারকে গুলি করে মেরে ফেলে। এদিকে বাইরে ততক্ষণে ইরাকি সোলজারদের হেলিকপ্টার চলে আসে এবং তারা ফায়ার করতে শুরু করে দেয়, কিন্তু চিফ অফিসার এলগিন কনরাডের বানানো বোমগুলো আকাশে ছুড়ে মারে এবং গুলি করে সেগুলো ব্লাস্ট করে দেয়, যার ফলে সেই হেলিকপ্টারটাও সেখানেই ধ্বংস হয়ে যায়। এখন মেজর ওরচি বুঝতে পারে তারা এখন খুব সহজেই এখান থেকে বের হতে পারবে। একইভাবে বার্লো পুনরায় ছাড়া পেয়ে খুব খুশি হয়ে যায়, এমনকি এবার সে সেই সাধারণ নাগরিকদেরকে জড়িয়ে ধরে যারা কিনা এই যুদ্ধে তাদেরকে সাহায্য করেছে। এখন কনরাড তার বন্ধুকে পুনরায় দেখতে পেয়ে
দূর থেকে তার দিকে ছুটে আসে। কিন্তু ঠিক সেই মুহূর্তে দুজন ইরাকি সোলজার যারা কিনা লুকিয়েছিল তারা এদের দুজনকে লক্ষ্য করে গুলি ফায়ার করে। আর এমনটা করাতেই বার্লো বেশ আহত হয়ে যায় এবং কনরাড সেখানেই মরে যায়। মেজর ওর্চি এবং চিফ এলগিন সঙ্গে সঙ্গে এই দুজনকে গুলি করে মেরে ফেলে, কিন্তু তারা কনরাডকে বাঁচাতে পারে না। এরপর আমির সেই সোনার প্লেটগুলো প্রত্যেকটা সাধারণ নাগরিকের মধ্যে ভাগ করে দেয় এবং বাকি বেঁচে থাকা সোনার প্লেটগুলো এই সোলজাররা ব্যাগে ভরে নেয়। এখন সমস্যা হলো এই জিনিসগুলো নেবার জন্য তাদের বড়সড় গাড়ি দরকার। তাই চিফ এলগিন তার রেডিওর সাহায্যে তাদেরই একজন সহযোগী সোলজার যার নাম ওয়াল্টার তার সাথে কন্ট্যাক্ট করে এবং তাকে তাদের এই ঠিকানা বলে দেয়। একইভাবে তাকে পরামর্শ দেয় সে যেন 4টে বড় বড় ট্রাক এখানে নিয়ে আসে। এখন যেহেতু আমেরিকান সোলজাররা এদের লোকেশন খুঁজে পাচ্ছিল না, তাই এই ফোন কলে তাদের অনেকটা সুবিধা হয়ে যায়। এরপর বেশ কিছু সময় কেটে যায় এবং সেই 4টে ট্রাক এখানে চলে আসে, যার মধ্যে করে এরা ইরাকের সাধারণ মানুষদেরকে ইরানের বর্ডারের কাছে নিয়ে যায়। কিন্তু সমস্যা হলো সেখানে গিয়ে তারা দেখতে পায় এই বর্ডারের কাছে প্রচুর ইরাকের সোলজার রয়েছে। তাই তারা এদের প্রত্যেককে ভালোভাবে চেক করে এবং এই সাধারণ মানুষদেরকে তারা বর্ডার পার করতে দেয় না। কিন্তু যখন তারা লক্ষ্য করে এদের মধ্যে ইউএস সোলজার রয়েছে তখন তারা তাদেরকে বর্ডার পার করতে পারমিশন দিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তে সেখানে ইউএস আর্মির একটি হেলিকপ্টার চলে আসে, যার মধ্যে কর্নেল হর্ন এবং তার বেশ কিছু সহযোগী সোলজার থাকে। এখন যেহেতু মেজর ওর্চি এবং তার সহযোগী অফিসাররা এই সব কিছুই বেআইনিভাবে করছে, তাই কর্নেল হর্ন এদেরকে এখানেই আটকে দেয় এবং একইভাবে সেই সাধারণ মানুষদেরকেও বর্ডার পার করতে দেয় না। মেজর ওর্চি এবং চিফ অফিসার এলগিন ভালোভাবে বুঝতে পারে এতে তাদের দোষ থাকলেও এই সাধারণ মানুষগুলো কোনো রকম ভুল করেনি, তারা শুধুমাত্র স্বাধীন হতে চেয়েছে। তাই সে কর্নেল হর্নের সাথে একটি ডিল করে এবং জানায় তারা যেন এই সাধারণ মানুষদেরকে বর্ডার পার করতে দেয় এবং এর বদলে সে তার চুরি করা ধন সম্পদের কিছু অংশ তাদেরকে দেবে, কিন্তু তার আগেই তাদেরকে ছাড়তে হবে। এখন এই কথা শুনে কর্নেল রাজি হয়ে যায় এবং সেই সাধারণ মানুষদেরকে ইরানের বর্ডার পার করার অনুমতি দিয়ে দেয়। কিন্তু একইভাবে কর্নেল এই 3 জন সোলজারদেরকে অ্যারেস্ট করে নেয়। যদিও এই 3 জন আমেরিকান সোলজার, কিন্তু তাদের নিয়ম অনুযায়ী তারা তাদের রুলস মানেনি এবং বেআইনিভাবে কাজ করেছে, তাই কর্নেল তাদেরকে অ্যারেস্ট করে নেয়। এখন যেহেতু এই ঘটনার প্রথম থেকেই মিডিয়া অফিসার অ্যাড্রিনা এখানে ছিল এবং সে সব রকম ফুটেজ ক্যাপচার করেছে, তাই সময় আসলে তার এই ভিডিও ফুটেজের সাহায্যে এই 3 জন সোলজার সম্মানের সাথে মুক্তি পেয়ে যায়, কারণ তারা চুরি করে থাকলেও তারা সাধারণ মানুষদেরকে রক্ষা করেছে। এরপর মেজর ওর্চি হলিউডের মুভিতে একজন মিলিটারি অ্যাডভাইজার হিসেবে কাজ করতে শুরু করে দেয় এবং একইভাবে চিফ অফিসার এলগিন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে শুরু করে দেয়। অন্যদিকে বার্লো তার নিজের একটি কার্পেট কোম্পানি তৈরি করে ফেলে এবং একইভাবে তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়ে যায়। এরপর ইরাকে সেই চুরি করা সোনার প্লেটগুলো পুনরায় কুয়েতে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু কুয়েত এরপর জানিয়েছিল তারা সব প্লেট পায়নি, অর্থাৎ কিছু প্লেট হয় মেজর ওর্চি অথবা অন্য কোনো অফিসার চুরি করেছিল। আর এই মুভিটা এবং এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।